নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল স্টাডি অনে। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে ক্লাস 7-এর বা সপ্তম শ্রেণীর যে পাঠ্য কবিতা বঙ্গভূমির প্রতি, সেটাই আজকে আমরা আলোচনা করব। এই বঙ্গভূমির প্রতি যার লেখককে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের লেখা হচ্ছে আমাদের বঙ্গভূমির প্রতি কবিতা। এই কবিতাটা সম্পূর্ণ বিশ্লেষণ করার আগে আমরা কবি সম্বন্ধে অল্প কিছু তথ্য জেনে নেব। দেখো, কবি নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যিনি ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী, একজন বিখ্যাত আইনজীবী রাজনারায়ণ বসুর পুত্র ছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত, যার জন্ম হচ্ছে অধুনা বাংলাদেশের যশোহরে হচ্ছে তার জন্ম। এই কবিতার প্রথম থেকে তিনি ছোটবেলা থেকে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার মধ্যে একটা অন্য রকমের চিন্তাভাবনা ছিল, এবং তিনি ইংরেজি সাহিত্যের প্রতি প্রথম থেকে তিনি আকৃষ্ট ছিলেন। এবং সেই আকৃষ্টতা থাকার কারণেই তিনি যখন বড় হয়ে ওঠার পর তিনি তার বাবার কথা মতন তিনি যখন আইন বিষয়ক অর্থাৎ ল নিয়ে পড়াশোনার জন্য তিনি বিদেশে যান এবং সেখানে গিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এবং তার মনে এই চিন্তাভাবনা ছিল যে তিনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তাহলে তিনি যে রচনা অর্থাৎ তিনি যে ইংরেজি সাহিত্যের প্রতি ভালোবাসা এবং ইংরেজি সাহিত্য রচনা এবং ইংরেজি সাহিত্যের একজন বড় মাপের সাহিত্যিক হতে পারবেন, তারই একটা ধাপ তিনি এগিয়ে যাবেন। সেই জন্য তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, এবং তারপরে তার পিতা তাকে ত্যায্যপুত্র করেন। এবং তারপরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরেই তার নামের আগে এই মাইকেল শব্দটি যুক্ত হয়, এবং সেই তখন থেকেই আমরা তাকে জানি মাইকেল মধুসূদন দত্ত হিসাবে। কিন্তু তারপরেই তিনি যখন তার ভুল বুঝতে পারেন এবং তিনি দেখেন যে ইংরেজি সাহিত্য ছাড়াও তিনি বাংলা সাহিত্যের অর্থাৎ তার জন্মভূমির প্রতি তার মধ্যে যে একটা বিশেষ টান, তিনি নিজেকে লক্ষ্য করেন, এবং তারপরেই তিনি তার উপর ভিত্তি করেই তিনি বঙ্গভূমির প্রতি এই কবিতাটা রচনা করেন। তার ইংরেজি সাহিত্যের কিছু কিছু কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন, যেমন দ্য ক্যাপটিভ লেডি, দ্য ভিশন অফ দ্য পাস্ট। এছাড়াও আমরা বাংলা সাহিত্যের সবচাইতে একটা বৃহত্তর এবং নামাঙ্কিত এবং তার নামে ভীষণ চর্চা জানি আমরা, সেই ভীষণ একটা আমাদের একটা যে ঐতিহাসিক বা একটা পৌরাণিক যে কাব্য আমরা জানি মেঘনাদ বধ কাব্য, সেই কাব্যটা তারই লেখা মেঘনাদ বধ কাব্য। এছাড়াও রয়েছে বীরঙ্গনা, ব্রজঙ্গনা, এই সকল গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো এই মাইকেল মধুসূদন দত্তেরই লেখা। যদি আমরা তার ছন্দনাম দেখি, তিনি টিমোথি পেন পোয়েম ছন্দনামে কবিতা লিখতেন। টিমোথি পেন পোয়েম ছন্দনাম তিনি ব্যবহার করতেন তার কবিতার ক্ষেত্রে। তিনি ছিলেন বাংলা সাহিত্যের তিনি সেই ছন্দ রচনার পথিকৃৎ বলা যায় তাকে। তিনি ছন্দ রচনা করেছিলেন। কোন ছন্দ? বাংলা সাহিত্যের যে অমৃতাকার ছন্দ, সেই অমৃতাকার ছন্দের রচয়িতা বলা যায় এই মাইকেল মধুসূদন দত্তকে। আচ্ছা, ঠিক আছে, এইবার আমরা আমাদের মূল যে কবিতা, সেই কবিতার মধ্যে ফিরে যাই। দেখো, প্রথমে দেওয়া আছে যে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। এবার আমরা এই যে বঙ্গভূমির প্রতি অর্থাৎ বঙ্গভূমি বলতে আমাদের বাংলাকে বোঝানো হয়েছে। আমাদের বাংলা বলতে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন না হয়, তখন তো আমাদের ভারতবর্ষ শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গ নিয়েই ছিল না, তখন ছিল বাংলাদেশ তথা বর্তমান যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশও ছিল আমাদের ভারতবর্ষের মধ্যেই যুক্ত। সেই বাংলাদেশ বা সেই বঙ্গভূমিকে নিয়েই এই কবিতা। দেখো, প্রথমে লেখা আছে যে মাই নেটিভ লেডি গুড নাইট, এটা হচ্ছে বায়রন। জন বায়রনের লেখা হচ্ছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। এই মাই নেটিভ ল্যান্ড গুড নাইটের তর্জমা করেছিলেন, এই কাব্যগ্রন্থটার এই কবিতার তর্জমা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তিনি লিখেছিলেন সেই কবিতাটাই হচ্ছে বঙ্গভূমির প্রতি, যেটা নামকরণ করেন তিনি মাইকেল মধুসূদন দত্ত। এবার আমরা প্রত্যেকটা লাইন আলোচনা করব। দেখো,
প্রথমে কি বলা হচ্ছে, রেখো মা দাসিরি মনে এ মিনতি করি পদে, অর্থাৎ রেখো মা, এখানে তিনি বঙ্গভূমিকে বা তার মাতৃভূমিকে বা তার জন্মভূমিকে তিনি মা হিসেবে সম্বোধন করেছেন এবং তিনি নিজেকে সে মায়ের কাছে তুচ্ছ এবং একজন দাস হিসাবে মায়ের সামনে তিনি উপস্থাপন করেছেন নিজেকে এবং তিনি মিনতি করছেন কাকে, তার মাকে। কি মিনতি করছেন, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, তিনি মিনতি করছেন যে তিনি এই রচনা তিনি যখন তার মাতৃভূমিকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন অন্য দেশে, তখন তিনি তার মায়ের কাছে এই প্রার্থনা করছেন যে যদি আমার এই মনের স্বাদ, অর্থাৎ আমার যে ইচ্ছা, আমি যে পড়াশোনা করতে যাচ্ছি, যে সেই স্বাদ পূরণ করতে যদি আমার ঘটে যদি পরমাদ, পরমাদটা হচ্ছে প্রমাদ থেকে এসেছে, প্রমাদ শব্দ থেকে এসেছে, যার পরিবর্তিত রূপ হচ্ছে কোমল। যদি তার মনের স্বাদ, অর্থাৎ তার মনের স্বাদ যদি পূরণ করতে গিয়ে তার কোনো রকম অঘটন ঘটে, তবে বা তবুও যেন এই মা বা বঙ্গভূমি তাকে যেন মনে রাখে, অর্থাৎ তিনি তার মায়ের কাছে বা তার জন্মভূমির কাছে নিজেকে যেন বাঁচিয়ে রাখতে পারেন, নিজেকে যেন মনে রাখতে পারেন, এটাই তিনি তার মায়ের কাছে মিনতি করেছেন এবং তার পদে বা তার পায়ে, তার চরণে তাকে সমর্পণ করে এই বাক্যটাই তিনি তার মায়ের কাছে রেখেছেন। মধুহীন করো না গো তবু কোকো নদে, মধুহীন করো না গো, অর্থাৎ কোকো নদে শব্দটার অর্থ হচ্ছে লাল পদ্ম। লাল পদ্ম বলছে মধুহীন, মধু বলতে এখানে মিষ্টতার কথা বলা হয়েছে, যে যদি কোনো খারাপ বা কোনো রকম খারাপ অঘটন বা কোনো রকম খারাপ কিছু ঘটে, তার পরের লাইনে দেখো দেওয়া আছে যে প্রবাসে দৈবের বসে জীব দ্বারা যদি খসে, অর্থাৎ বলছে তিনি প্রবাসে মানে বিদেশে গিয়ে যদি তার কোনো রকম দৈবের বশে মানে খারাপ কোনো রকম কাজকর্মের মধ্য দিয়ে তার যদি কিছু হয়েও যায়, অর্থাৎ তার প্রাণ যদি হানিও হয়, তবুও যেন মা তাকে যেন মনে রাখেন এবং তাকে যেন তার আগের মতোই ভালোবাসা দিয়ে আগলে রাখেন। এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। বলছে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, বলছে তারপরেও যদি আমার জীবন যদি শেষ হয়ে যাও, আমরা সবাই জানি যে মানুষ মাত্রই মরণশীল, মানুষ বলে নয়, পৃথিবীতে জন্মিলেই যেই জন্মাবে তাকে মরতে হবে, মানে সবাই মরণশীল। তো সেই জন্মিলে যে তাকে যদি মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরেও কেউ তো অমর নয় বা কেউ কোথাও অমর হয়েও থাকতে পারে না, তাই সেই যদি মৃত্যুবরণ হয়, এ দেহ যদি তার খসে পড়ে, এ দেহ যদি হারিয়ে যায়, তবুও তার কোনো খেদ নেই, তবুও তার কোনো খারাপ কিছু মনে করার মতো তার কিছু নেই, শুধুমাত্র তার মা, তার বঙ্গভূমি যেন তাকে মনে রাখে। চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে। বলছে তুমি যদি আমাকে মনে রেখো বা চিরদিন যদি তুমি আমাকে মনে রেখো, তাহলে সমনে বলতে এখানে যমকে বোঝানো হয়েছে, আর ডরি বলতে ভয়, অর্থাৎ সে কোনো দিনই আর ভয় পাবে না। কেন ভয় পাবে না? কারণ তার মা যদি তাকে মনে রাখে, তার জন্মভূমি যদি তাকে আগলে রাখে, তাহলে তার কোনো রকমই তার জীবন যদি হারিয়ে যায় এবং সেও যদি কোনো জায়গায় পরাজিত হয়, তবুও তার মধ্যে যে হারিয়ে ফেলার এবং যে যমকে ভয় বা মৃত্যু ভয়, সেটাও তিনি পাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তার জন্য রেডি আছি। পরবর্তীতে সেই তোমার কোশ্চেনটা আবার ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভিডিওটা সব দেখো, সম্পূর্ণটা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো এখানে মাইকেল মধুসূদন দত্তের যে ছবিটা, কারণ একজন 7-এ পড়ে মানে খুব একজন যে বড় মাপের বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি তা তো নয়, তো সে ছবিটা পড়তে পড়তে এরকম করে ফেলেছে, তো সেই নিয়ে খারাপ কিছু ভেবো না। এটা একজন ছোটোই বলা হয়, 7-এ পড়ে মানে খুব একটা বড় নয় এই মুহূর্তে বা এই সময়। তো এই ছবিটার মধ্যে এরকম করে ফেলেছে, বা সে ছবি আঁকে একটুও, তাই ছাপ তুলে একটা ছবি আঁকার চেষ্টা করেছিল ও, তার জন্য এইরকমভাবে আর্ট করেছে আর কি। তো যাই হোক, এটা নিয়ে কেউ খারাপ কিছু কমেন্ট বা খারাপ কিছু ভেবো না, ঠিক আছে? চলো তারপরে আমরা লাইন ধরে ধরে আবার আলোচনায় যাই। কি বলেছে যে, সরি খুব ঠান্ডা, বলছে মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে।
বলছে কি মক্ষিকাও গলে না কো, যদি অমৃততে যদি মক্ষিকাও মানে মাছ